যেটা আমার যোগ্য জায়গা, সেই যোগ্য জায়গাটা আমায় দাও। আজকে যদি কোনো পোস্টারে মনে হয় যে এই হিরোইনের সোলো একটা মুখ থাকা দরকার, তাহলে থাকবে, বা হিরোর পাশে একটা মুখ থাকবে। সো এইটা একটা মহিলা বলেই তার সাথে হলো, এবং 140 বছরের অপেক্ষা তার, এবং ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটল। আমার মনে হয় এই মোমেন্টে এইটা নিয়ে আমরা অনেক বেশি সমাজে পিছিয়ে যাব যদি এইটা নিয়ে আমরা না কাটা ছেঁড়া কন্ট্রোভার্সি এগুলো করি। তুমি শাহরুখ খান, সালমান খান এদের বিগ বাজেটের ছবি দেখো, আজকে সেই বাজেটে কিন্তু কোনো অন্য ভাষার ছবি, নারী কেন্দ্রিক ছবি কিন্তু সেই বাজেটে হয় না। ওই কম্প্যারিজনে কিন্তু যেই বাজেটে ওদের ওখানকার উইমেন সেন্ট্রিক ফিল্ম হয়, আমাদেরও কিন্তু সেই রেশিও হিসাবে আমাদের সেই বাজেটেই হয়। কিন্তু তারপরে তার সাথে এত বড় অন্যায়। না, আমার মনে হয় না কোনো মতে বাংলা পিছিয়ে যাচ্ছে। আমার মনে হয় বিনোদিনীর হাত ধরে বাংলা অনেকটা এগিয়েই গেল বরং। কারণ তুমি যেই অন্য ভাষার ছবির উদাহরণগুলো দিলে, সেইগুলো কিন্তু যদি তুমি দেখো, ধরো আমি নাম নিয়ে বলছি, যদি তুমি শাহরুখ খান, সালমান খান এদের বিগ বাজেটের ছবি দেখো, আজকে সেই বাজেটে কিন্তু কোনো অন্য ভাষার ছবির নারী কেন্দ্রিক ছবি কিন্তু সেই বাজেটে হয় না। ওই কম্প্যারিজনে কিন্তু যেই বাজেটে ওদের ওখানকার উইমেন সেন্ট্রিক ফিল্ম হয়, আমাদেরও কিন্তু সেই রেশিও হিসাবে আমাদের সেই বাজেটেই হয়। কিন্তু এই প্রথমবার ছিল যে একটা সেই লেভেলে, মানে একজন হিরো যেই লেভেলে একটা সিনেমার বাজেট হয়, সেই লেভেলে একটা হিরোইনের সিনেমার বাজেট, যেটা বম্বেতে বা সাউথেও কিন্তু হয় না, ওখানে কম্প্রোমাইজ করেই বানানো। একটা কুইনের যে বাজেট, সেটা আমাদের হয়তো, যদি আমি ভুললাম বলি, পারমিতা একদিনেরও সেই রেশিওতে হয়তো হতে পারে। কিন্তু যখন বিনোদিনী হয়েছে, বিনোদিনীর বাজেট ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি আমি বলি যে জিৎ স্যার, বুম্বা দা, দেব, ওদের যে বিগ বাজেট সিনেমা হয় সেই রকম লেভেলে একটা বাজেটের ছবি, তো সেটা তো করা হয়েছে। আজকে পদ্মাবত কিন্তু জওয়ানের বাজেটে হয় না, আমি যেভাবে বলছি, বা পুষ্পা 2 এর বাজেটে কিন্তু আজকে যদি আমি দেখি সেই হিসাবে কিন্তু একটা পদ্মাবত বা একটা কুইন হয় না কিন্তু পুষ্পা 2 এর বাজেটে। সেইটাই সব কিছুতে। তো ওদের যারা সুপারস্টার হিরো, তাদের বাজেটে কিন্তু সুপারস্টার হিরোইনের কিন্তু সিনেমাগুলো হয় না, হয় ছবি কিন্তু তার থেকে কম। আমাদের এখানে সেটাই, কিন্তু সেই দিক থেকে বাংলা পিছিয়ে নেই। বাংলা বরঞ্চ অনেক বেশি নারীদেরকে এগিয়ে রেখে প্রচুর সিনেমা করে, নারীদেরকে বরঞ্চ অনেক স্ট্রং। যদি আমি নিজের কথা বলি, আজন আমি টেক্কাও করেছি, আজন কবির করেছি, ককপিট করেছি, কত স্ট্রং রোলস। আজকে আমাদের এখানে প্রচুর নারীদেরকে নিয়ে ছবি হয়, হ্যাঁ, কিন্তু বাজেট। যখন আমি বিনোদিনী নিয়ে এত কেন আমাদের টানা পড়ান, 5 বছর একটা স্ট্রাগল, কারণ একজন হিরো যেই বাজেটে ছবি করে, সেই বাজেটটা একটা হিরোইনকে দিতে সবাই ভয় পায়, যে সেইটা আমাদের কিভাবে রিকভার হবে কি না হবে, সেটা কেউ দেখতে আসবে না। সেইটা ছিল সব থেকে বড় লড়াই। You have always been a pathbreaker. যদি বুমেরাং থেকে ধরা যায়, তুমি প্রত্যেকটা জায়গায় তোমার লুকসটাই প্রথমে তোমাকে ডিফারেন্ট করে দিচ্ছে। তো ইউ আর চুজিং ইওর ক্যারেক্টার ইন দ্যাট ওয়ে। জানো, আমি না ওরকমভাবে কনসিয়াসলি চরিত্রগুলোকে কিন্তু আমি চুজ করি না। আমার কোথাও না কোথাও মনে হয় যে এটা চরিত্রগুলোই আমাকে চুজ করে, বা ভগবানই আমার যা লিখে দেয়। কিন্তু হ্যাঁ, আমার যদি গল্প ভাল লাগে, আমার যদি চরিত্র ভাল লাগে, তখন আমি সেটা করি। এটাও ঠিক যে হয়তো আমি অদ্ভুত কিছু একটাই করতে সবসময় পছন্দ করি। সত্যি হয়তো সাবকনসিয়াসলি হয়তো আমি ভীষণ সারাদিন খুব মনোযোগ দিয়ে ভাবি না যে আমাকে না এরকম একটা পাথ ব্রেকিং ক্যারেক্টার করতে হবে, বা আমাকে হয়তো এরকম একটা লুকে আসতে হবে, একবার ন্যাড়া হতে হবে, একবার ছোটো চুল হতে হবে, এখানে আমার কোমরের নিচ অব্দি চুল। সো এই সব কিছু, মানে যদি আমি সে অর্থে বলি 2024 থেকে আমার শুরুই হলো বুমারাং নিয়ে, যেটা একদম ভবিষ্যৎ নিয়ে একটা ছবি, একটা রোবট। তারপরে একদমই ভূতকালের যদি একটা ছবি বলি, সেটা টেক্কা, যেটা আমি মায়ার চরিত্র করেছি। এবার একদমই মানে বর্তমানের ছবি। তারপর যদি আমি ভূতকালের কথা বলি, সেটা হলো বিনোদিনী। একদমই। তো আমি এগুলো সাবকনসিয়াসলি হয়তো ভাবছি যে এরম চরিত্র করি, বা হয়তো এটাই ভাবছি যেগুলো হয়তো আমি নারী হিসাবে দেখতে চাইবো, সেই চরিত্রগুলোই আমি করছি। তো কোনোদিনও ভাবিনি যে আমি পর্দার বিনোদিনী হয়ে উঠবো, কিন্তু এটা হয়ে গেল। যখন আমার কাছে এলো, আমি পড়লাম, শুনলাম, ভালো লাগলো, প্রচণ্ডভাবে মুভড হলাম। এটাও ভেবেছিলাম যে কোথাও না কোথাও তাকে তার জায়গাটা, তার যোগ্য সম্মানটাও ফিরিয়ে দিতে হবে। আমার মনে হয় যে মানুষ হিসাবে না আমরা সবসময় খুব স্বার্থপর হয়ে উঠি, শুধু আমরা নিজেরটুকুই ভাবি যে আমি এটার থেকে কতটা বেনিফিট পেলাম, আমি 2 টাকা দিয়ে কিভাবে আমি 5 টাকা ফেরত নেব। এই জিনিসটা আমি হয়তো এখনও সেইভাবে ভাবতে শিখিনি।
সেই জন্য তুমি কি এক দুয়া আর সিজন গ্রিটিংস দেখেছিলে তার হ্যাঁ তার জন্য কি মুভ হয়েছিল আর কি? না, আমাকে যখন অ্যাকচুয়ালি আমি সিনেমা দেখার আগে আমার রামের লেখা বই পড়েছিলাম এবং আমি প্রচণ্ড বই পড়ে কাঁদি। আমি সিনেমা দেখে কিন্তু অদ্ভুতভাবে কাঁদি না, খুব কম, মানে খুব রেয়ার, কিন্তু আমি বই পড়ে, কারণ আমি বই পড়তে খুব পছন্দ করি। আমি ওর কয়েকটা বই পড়েছিলাম যেখানে গল্প, আমি কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম। কিন্তু বিনোদিনীর গল্পটা যখন আমার কাছে নিয়ে আসে, প্রথমে তো আমি শক ছিলাম যখন আমায় বললো যে তোমাকে আমি আমার বিনোদিনী হিসাবে দেখছি। আমিও জিজ্ঞেস করলাম যে কী ভাবছো তুমি? তখন আমাকে নাম বলে এবং মুভ হওয়ার কারণটাই ছিল যে এই অন্যায়টা, এই অপরাধটা, পুরো গল্পটাই ঠিক ছিল যে ঠিক আছে একজন নারী, সে 12 বছর বয়স থেকে স্টেজে আসে, বিশাল বড় সুপারস্টার হয়ে যায়, মানে তখনকার কারণে ওনাকে বলতেন যে কুইন অফ দ্য নেটিভ স্টেজ, মানে রঙ্গমঞ্চ সম্রাজ্ঞী যাকে বলে সেটা। কিন্তু তারপরে তার সাথে এত বড় অন্যায় যে তাকে বললে যে তোমার জন্য একটা এস্টাবলিশমেন্টের কারণে তাকে নিজেকে একদম মানে দান করে দেওয়ার মতো একটা কাজ করতে হলো এবং তাকে বলা হলো যে বি থিয়েটার নাম রাখবো। কিন্তু লাস্টে সেই পুরুষরাই মিলে বলে যে না, কিন্তু তোমার যেখান থেকে তুমি জন্মেছো, তুমি যে এই কর্ম করো, সেইটার কারণে তাকে একদমই বঞ্চিত করে দেওয়া, সেটা একটা বিশাল বড় অপরাধ। সেটা যদি আমার সঙ্গে তো আমি কি করতাম? এবং আমার মনে হয় যে আমরা আজকে যে ফেমিনিজম নিয়ে কথা বলি, ফেমিনিজম মানে এটা না যে আমরা সারাক্ষণ পুরুষদেরকে খারাপ বলছি, আমরা বলছি যে আমরা পুরুষদের সঙ্গে পা মিলিয়ে যেটা আমাদের সবার যোগ্য সম্মান, যেটা আমার যোগ্য জায়গা, সেই যোগ্য জায়গাটা আমায় দাও। আজকে যদি কোনো পোস্টারে মনে হয় যে এই হিরোইনের সোলো একটা মুখ থাকা দরকার, তাহলে থাকবে, বা হিরোর পাশে একটা মুখ থাকবে, একটা ম্যাগাজিন কাভারে তাকে রাখতে হবে তো রাখতে হবে, যদি সে সেই যোগ্য জায়গাটা ডিজার্ভ করে। সেইগুলো নিয়ে তো সব কিছু, একটা অফিসে, কাজে, সব জায়গায়। আজকে তো আমার সামনে মিডিয়া যারা দাঁড়িয়ে আছে, আমি তো কতগুলো মেয়েদেরকে দেখি, তারাও তো তোমাদের মতোই লড়ে প্রথমে এসে ইন্টারভিউটা নিতে আসছে। তো সেটা তার যোগ্য জায়গা, তো কেন হবে না? সেইভাবেই বিনোদিনী দাসীর গল্পটা শুনে আমি ভেবেছিলাম যে স্টার থিয়েটারটা একটা অপরাধ, এটা কেন বি থিয়েটার হতে পারে না? সো আমি প্রতিদিন বলতাম রামকে, রাম এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। এবং আমি জানতাম যে আজ থেকে আমাদের প্রমোশন শুরু হবে এবং আমি কোথাও না কোথাও এটা মেনে নিতে পারছিলাম না। হয়তো সেই কারণেই দিদিকে ওই অনুরোধটা করা, বলা, এবং মানে যেটা করে দিলেন উনি, এটা সিনেমার জয় নয়, এটা মানুষের জয়, এটা মহিলাদের জয়, মানে সারা জীবনের জন্য। তাই আমি বারবার বলছিলাম অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইটা করে দিলেন, এটাকে বিনোদিনী বি থিয়েটার না, বিনোদিনী থিয়েটার করে বলাতেই কি মেনে নিয়েছিলেন দিদি? স্টার থিয়েটার বিনোদিনী হওয়ার যে মানে বিনোদিনী যে হলো, এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে, আর সেই ইতিহাসের সঙ্গে কিন্তু তোমার নামও লেখা থাকবে, কেননা তুমি এই ছবিতে অভিনয় করেছো। তো এটা কিভাবে ব্যাখ্যা করবে? ব্যাখ্যা নেই, এটা তো পুরোটাই একটা অনুভূতি, এটা একটা অন্য ফিলিং। আমার মনে হয় এটা যদি ব্যাখ্যা তুমি জিজ্ঞেস করো তাহলে এটাই বলবো যে যখন শুনলাম যে আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন, আমি ওখানে আধ ঘন্টা শুধু আমার মাকে জাগতে ধরে শুধু আমি কেঁদে গেছি। আমার যটা ফোন এসছে মিডিয়া থেকে, যজন বলেছে, আমি শুধু কেঁদে গেছি। যতবার কেউ ফোন করছে আমি শুধু কেঁদে গেছি। কারণ হয় না, আমরা বলি আমরা একটা চরিত্র করতে করতে তার জার্নিটাকে বুঝি, শিখি, কিন্তু এটা একটা অদ্ভুত জার্নি হয়েছিল। মানে আজকে যখন আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের পোস্টারটা, মানে আমাদের ছবিতে চন্দন করেছে, আমি যখন ওনার সাথে পুরো জার্নিটা করি, যখন লাস্ট সাহেব সেজে বিনোদিনী দাসী হয়ে আমি যাই ওনার সাথে দেখা করতে, আমি ওখানে বসে না, ওনার একটা বিছানা ছিলেন যেখানে চন্দন আসবে কিছুক্ষণ পরে রামকৃষ্ণ ঠাকুরের বেশে এসে বসবেন, আমি সেটে অন্যদিকে বসে শুধু কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমার বন্ধু চলে যাচ্ছে, আমি যাকে চিনি। ওখানে আমি ওই মুহূর্তটা বিনোদিনী হিসাবে অনুভব করছিলাম। মানে এই জার্নিটা না, আই হ্যাভ টু সে দিস, রামেরও একটা বিশাল বড় ক্রেডিট, আমাকে জার্নিটা থ্রু দিয়েও নিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এই দিনটা, হয়তো 23শে জানুয়ারি আমার সিনেমা রিলিজ করছে, সেটা আমার সব থেকে বড় মুহূর্ত হওয়া উচিত, বা আজকে 1 জানুয়ারি, কিন্তু কোথাও আমার মনে হয় যে 30শে ডিসেম্বর 2024 যেদিনকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে উঠলো, সেইটা আমার কাছে সব থেকে বড় দিন। মানে উনি নিজেই থিয়েটার দেখতে গেছিলেন বিনোদিনী, হ্যাঁ, তারপরে কিছু কনভারসেশন ছিল, সেটা কি মানে ছুঁয়ে ফেলেছিল? সেটা কি তোমাকে টাচ করেছিল? অবশ্যই। এটা আমার মনে হয় বাংলার দর্শক সবাই বসে আছেন ঘরে ঘরে যে ওই মোমেন্টটা দেখার জন্য, যে রামকৃষ্ণ ঠাকুর যে বিনোদিনী দাসী, যখন ওনাকে এতটা করে অবহেলা করা হচ্ছিল প্রভুর, সবাই বলেছিলেন যে তখনকার সমাজ বলেছিলেন যে বিনোদিনী কিভাবে প্রভু হয়ে পারফর্ম করতে পারে, এটা অপরাধ। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং এসে ওনাকে ওখানে আশীর্বাদ করে, সেটাই তো ইতিহাসে সব থেকে বড় মানে জায়গা।
বিনোদিনীর জীবনে। তো সেইটা যে হয়েছে সেটা তো অবভিয়াসলি আমাকেও মুভ করেছে, এবং আমি আশা করছি যখন দর্শক সিনেমাটা দেখবে তাদেরও আশা করছি মন ছুঁয়ে। রুক্মিণী ফার্স্ট লুক যখন বেরোয় তখন থেকে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় তোমার লুকটা নিয়ে, কি বলবে সেটা নিয়ে? তুমি তখনও কোনো কিছু বলোনি? জানো তো, আগে যখন এত কন্ট্রোভার্সি হতো, কথাবার্তা হতো, ট্রোলিং হতো, তখন মনে হতো যে তখন একটু খারাপ লাগতো নতুন নতুন। এখন আস্তে আস্তে সয়ে যায়, ওই যে সব সয় সেই সর্দার হয়। স্টার ক্রিয়েটের বিনোদিনী হওয়া নিয়েও কিন্তু একদমই তাই, তো একদমই তাই। মানে নাটক দেখানো হবে না, সিনেমাটা নানান প্রশ্ন, কি বলবে সেটা? না, আমার মনে আমি আগে তোমার প্রশ্নটা অ্যাড্রেস করি যে প্রচুর কথা হয়েছে, কিন্তু এটাও আমার বলতে হবে তুমি সব ছবি থেকে আমার মনে হয় আমাদের কোনো একটা শেখার জায়গা থাকে। যখন আমি এই ছবিটাও করি, যখন আমি বিনোদিনী, সেটা বলা হয়েছে, সেই সব প্লিজ আমার মনে সেকেন্ডারি। আমি এই ছবিটার জন্য 18 কেজি গেইন করেছিলাম। আমি নর্মালি আমার ওয়েট ছিল 50, সেইখান থেকে আমি গেইন করে আই ওয়েন্ট টু 69। আর আমার জন্য আমার যে ফিজিক্যালিটি, আমার যে মেটাবলিক রেট, আমার যে হরমোনাল স্ট্রাকচারটা, আমার জন্য গেইন করাটা ভীষণই কষ্টে, এবং সেইটার জন্য আমার কতগুলো শারীরিক প্রবলেম হয়েছে হরমোনাল। বিকজ একটা ছেলের জন্য ওয়েট গেইন, ওয়েট লুজ করাটা একটা ডিফিকাল্ট প্রসেস, কিন্তু হরমোনাল সাইকেলে এতটাও চেঞ্জ আসে না, যেটা আমি অনুভব করেছি মেয়ে হিসাবে আমার হয়েছে। সেটা নিয়ে আমি প্রচুর স্ট্রাগল করেছি, মানে আমি এখনও করে যাচ্ছি। এভার সিন্স 2023 যবে থেকে প্রায় 1-1.5 বছর হতে চললো, আমি এখনও সেটা নিয়ে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছি। এবং আমার মনে হয় যে লোকেরা অনেক কিছু বলবে, কিন্তু আমি এটাই বলবো যে এই যে সিনেমা থেকে আমার টেক অ্যাওয়ে ছিল যে যখন বিনোদিনী দাসীকে অনেক কিছু শুনতে হয়েছিল, কিন্তু ও শুধু নিজেরটাই করেছিল। সেই মুহূর্তে মনে ছিল যে আমার একটাই কাজ, সেটা হলো কাজ করে যাওয়া, বাকি আর কিচ্ছু না। সো যার যেটা বলার সে বলবে, আমার কাজ হলো চেষ্টা করা, এবং আমি সেটাই করব, এবং সেইটা থেকে আমাকে কেউ ফেরাতে পারবে না। তো বিনোদিনী থিয়েটারের ক্ষেত্রে কি সেটাই বলবে, মানে যে তুমি সোশ্যাল মিডিয়া দেখেছো এবং সেখানে নানান কথা হচ্ছে, কি বলবে সেটা? দেখো, আমার মনে হয় নানান কথা হচ্ছে যে আজকে কেন গিয়ে এই জায়গাটার নাম চেঞ্জ করা কি দরকার, বিডেন স্ট্রিটে ছিল, এটা তো হাতি বাগানে। কিন্তু তো আপনাদেরকে এটাই বুঝতে হবে যে এইটাই আমি বলছি বারবার, যে আমাদেরকে নারীদের হয়ে আমরা যদি এক না হই তাহলে কোনোদিনই হবে না কিন্তু চেঞ্জটা। এই যে সবসময় আমরা বলি যে আমরা ফেমিনিস্ট, আমাদেরকে উইমেন এম্পাওয়ারমেন্ট, এত বড় একটা অপরাধ হয়ে গেছে, সেইটাকে যে আমরা ইতিহাসে সেটাকে যে আমরা ঠিক করতে পারলাম, আমাদের বাংলাতেই আবার সেটা হলো এবং একজন নারীর হাতে হলো, সেটা তো সব থেকে বড় সেলিব্রেটরি ফ্যাক্টর। যে একজনকে 50,000 টাকার জন্য সেই সময়, মানে ভাবো, মানে 1880s 50,000 টাকার কারণে তাকে নিজেকে দান করে দিতে হলো একটা থিয়েটারের জন্য, যেখানে কি আরও 10টা পুরুষের ঘর চলবে, জীবিকা অর্জন হবে। সেই কারণে সেই মেয়েটা শুধু থিয়েটারের জন্য নিজেকে সমর্পণ করলো, থিয়েটারকে ভালোবাসতো বলে। ওকে একটাই কথা বলেছিল এবং তাকে বলা হয়েছিল, নিজেও চায়নি যে তোর নামে থিয়েটারটা হবে, বি থিয়েটার হবে বিনি, এই কথাটা বলা হয়েছিল তাকে। এবং তারপরে যখন সে সব কিছু করে এবং ফাইনালি গিয়ে সেই থিয়েটারটা হয়, তখন বলে যে না, কিন্তু ... এরকম একটা ব্যাপার। সো এইটা একটা মহিলা বলেই তার সাথে হলো, এবং 140 বছরের অপেক্ষা তার, এবং ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটল। আমার মনে হয় এই মোমেন্টে এইটা নিয়ে আমরা অনেক বেশি সমাজে পিছিয়ে যাব যদি এইটা নিয়ে আমরা না কাটা ছেঁড়া কন্ট্রোভার্সি এগুলো করি। এটা যে হয়েছে কয়েকটা জিনিসটা আমাদের ভগবানের ইচ্ছা, একটা ভালো কিছু হয়েছে সেইটা, বাট আমরা সবসময় খুব নেগেটিভিটিতে ঢুকে যাচ্ছি। কয়েকটা জিনিসটা আমাদের খুশি হওয়া উচিত, যেটা হয়েছে হয়তো সে আমার ঘরের মেয়ে না, কিন্তু আমার বাংলারই মেয়ে, সে তার যোগ্য সম্মানটা পেয়েছে, বিনোদিনী দাসী সেটা পেয়েছে, সেটা নিয়ে তো খুশি হওয়া উচিত, সবার খুশি হওয়া উচিত। এটা একটা সেলিব্রেশন, এটা তো একটা উৎসব এই মুহূর্তটা, তো সেটাই হোক না। সেই জন্য কি যখন উঠছিলে একটু চোখের কোণাটা চিকচিক করতো? আমার প্রচুর আশা হচ্ছে। বিনোদিনী শ্যুটের পর থেকে আমার বুমারাঙের প্রমোশন হোক, টেক্কার সময় হোক, আগে কিন্তু আমার অদ্ভুতভাবে কোনোদিন আশাই হতো না এত। এবং আমি বারবার ভাবছি যে কিছু একটা পাল্টানোর দরকার, কিছু একটা হওয়ার দরকার, মানে ঠাকুরই করিয়ে দেয় সব কিছু। আমার মনে হয় যে সেই জন্যে এটা, আর সব কিছু না লিখে আসে, ডেস্টিনিতে থাকে, কে বিনোদিনী হবে সেটা ডেস্টিনিতে হবে, কার মাধ্যমে এই নামটা চেঞ্জ হবে, পরিবর্তনটা আসবে হবে। ইতিহাসে লেখার জন্য না বলে না ইয়োর স্টার্স হ্যাভ টু অ্যালাইন, হয়তো সেটাই হয়েছে। আজকে এত মুখ্যমন্ত্রী এসেছে গেছে, এত গভর্নমেন্ট এসেছে গেছেন, এত থিয়েটার পার্সোনালিটিটা বিনোদিনী করেছেন, নাটক হয়েছে, অনেক কিছু, যে সিনেমা হয়েছে, সব কিছু হয়েছে, এত ডিরেক্টরস, অ্যাক্টার্স, গভর্নমেন্টস, এই মুহূর্তটা হয়তো এই কয়েকটা মানুষের হাতে বা মাধ্যমেই হওয়ার ছিল।
বা হয়তো ভগবানও চাইছিল বা বিনোদিনী রাশিও চাইছিলেন যে একজন মহিলাই তাকে এই জায়গাটা করে দিকে, যোগ্য জায়গাটা। তো সেই জন্যে আগেন হিউজ থ্যাঙ্কস টু দিদি যেটা করার জন্য। এবং আজকে আজ টিম বিনোদিনী আমরা খুব প্রাউড। অবশ্যই আমাদের ইচ্ছা প্রকাশ ছিল, অবশ্যই অনুরোধ করেছিলাম, এবং এই যে কথাটা রেখেছেন এবং বুঝেছেন, কথা রাখার থেকে বেশি যে একটা মহিলার বেদনাটা বুঝেছেন, এইটা সব থেকে বড় পাওনা। যে বুঝেছেন না একটা তো ভুল হয়েছে, একটা মেয়ের সাথেই ভুলটা হয়েছে, ওটাকে ঠিক যদি হাতে আয়ত্তের মধ্যে থেকে ঠিক করি না, এবং উনি 48 ঘন্টার মধ্যে করে দিয়েছিলেন। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। আমাকে মানে এটা বলার মতো না। আর যখন এসে দেখলাম যে বিনোদিনী থিয়েটারের বোর্ডটা সঙ্গে সঙ্গে এমনকি বুকমাই শোতে চেঞ্জ হয়ে গেছে, বিনোদিনী থিয়েটার ইন ব্র্যাকেট স্টার থিয়েটার, আই ওয়াজ সেলিব্রেটিং। আমার নিউ ইয়ারে এর থেকে বড় সেলিব্রেশন কিছু ছিলই না। অবশ্যই যদি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স না থাকতো তাহলে আজকে হয়তো বিনোদিনী আসতোই না। এই যে আমি বললাম যে আমাদের পাশে দাঁড়ানো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, দেব এই সাহসটা দেখালো, বললো যে চলো এই ছবিটা করি, এবং প্রতীক যে এলো প্রমোদ ফিল্মস থেকে এসে এই ছবিটা আমাদের সঙ্গ দিল। এবং এটা দুজন, আমি বললাম না যে শুধু যে বললাম যে সব পুরুষই খারাপ সেটা বললে হবে না, আমাদের এই ছবিতে প্রচুর পুরুষের অবদান আছে। রামকমল মুখার্জি, সৌরেন্দ্র সৌম্যজিৎ, সৌমিক হালদার, তন্ময় দা, সো অবভিয়াসলি অ্যান্ড দিস উডেন্ট হ্যাভ বিন। আজকে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে হয়তো বিনোদিনী হতো না দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, প্রতীক বা প্রমোদ ফিল্মসকে ছাড়া। সো হিউজ 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 থ্যাঙ্কস ফর দ্যাট। মানে যখন শুরু করেছিলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকে তো 6 বছর হয়ে গেল, প্রশ্ন করছো তোমরা, ভালো লাগছে, মজা লাগছে, কিন্তু এইটা তো মানে ইমপ্র্যাকটিক্যাল না যে ভাবা যে ইতিহাসের একটা পার্ট হয়ে যাব। মানে অনেকেই বলছে ইতিহাসের আপনারা স্বাক্ষর হয়ে রইলেন। ইতিহাসের স্বাক্ষর তো নিজে থেকে হওয়া যায় না, এটা তো ভাগ্যে থাকলে হয়। তো আমার মনে হয় যে যখন আমরা শুরু করেছিলাম অন আ ভেরি সিরিয়াস নোট, সবার আগে যেটা আমাদের নিজস্ব যেটা ছিল যে আমরা সিনেমাটার নাম কি দেবো। বিনোদিনী দাসী দিতেই পারতাম, কিন্তু বিনোদিনী দাসী দিদি কেন, সেই প্রশ্ন আমি মিডিয়ার কাছে করতে চাই, বা মিডিয়া আমাকে যদি প্রশ্নটা করে আমি এইটারই উত্তর দেব যে নারী কেন দাসী হবে। আমি আমাকে একটা পুরুষ দেখিয়ে দিন যার নামের পেছনে কৃতদাস আছে, না দাস তো পদবী হিসেবে হতে পারে, কৃতদাস হয় না, সেখান থেকে আমাদের জার্নিটা শুরু। তাই জন্য আমরা এই বিনোদিনী ছবিতে আপনারা দেখতে পাবেন 7 থেকে 70-এর জার্নিটা, সম্পূর্ণ জীবনীটা আমরা তুলে ধরেছি। ওনার শুধু অ্যাক্ট্রেস লাইফটা তুলে ধরা হয়। তো আমার মনে হয় এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সিনেমা, যেটা একটা বায়োগ্রাফি রূপে আমরা এনেছি, কিন্তু ওখানে অনেক কিছু কাল্পনিক জিনিস আছে, অনেক কিছু গল্পকথা আছে, কারণ আমরা রিসার্চ করতে গিয়েও খুঁজে পাচ্ছিলাম না অনেক কিছু জিনিস, অনেক তথ্য, যেই নথিগুলো নেই, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা রাখা হয়নি, পাচ্ছি না। যখন যেখানে পাচ্ছি না সেখানে মানে ভালো না লাগলেও পরিচালকের দৃষ্টিভঙ্গি চলে এসেছে, সেটা আপনারা দেখবেন, দেখে বলবেন যে পরিচালক ভালো করেছে না খারাপ করেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইয়েস, আমি একটা বলতে পারি যে আমি নাম না নিয়ে বলছি, পরবর্তীকালে হয়তো নামটা উঠে আসবে অটোমেটিক্যালি। বম্বের দুজন বিখ্যাত পরিচালক ছবিটি স্পেশাল স্ক্রিনিংয়ে দেখেন এবং একটাই কথা বলেন যে এটা কোন কলকাতা, এই কলকাতা আমরা কেন দেখি, এরম ধরনের পোশাক কেন দেখি, এরম ধরনের লুকস কেন দেখি। এটাতে আমার খুব ভালো লেগেছে যে আমরা একটা নতুন ধরনের জিনিস দিতে পেরেছি, এবং সেই পরিচালক যারা বিশ্ববরণ্য পরিচালক তারা হয়তো বলবেন একদিন তারা বললেই আমি বলতে পারবো, কারণ তারা না বললে আমি তাদের নাম নিতে পারি না। তো তারা যখন বলবেন তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।